নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোহলবার্গ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট। আলোচনার পূর্বে আমাদের জানতে হবে নৈতিক বিকাশ কী। কোনো একটি বিশেষ পরিস্থিতিতে ভালো বা মন্দ যুক্তিকরণের ক্ষমতার যে পরিবর্তন হয় তাই হচ্ছে নৈতিক বিকাশ। অন্যভাবে বলতে গেলে বিকাশের যে ধারা, যা ব্যক্তির মধ্যে কোন জিনিসটি ভালো এবং কোন জিনিসটি মন্দ এই ধারণার বিকাশে সহযোগিতা করে, তাই হচ্ছে নৈতিক বিকাশ। এখন আমরা চলে যাচ্ছি কোহলবার্গের থিওরিতে। কোহলবার্গ 1927 সালে জন্মগ্রহণ করেন। তিনি যখন চিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছিলেন তখন এই নৈতিক বিকাশ সংক্রান্ত গবেষণাপত্রটি তিনি দাখিল করেন। যদিও এই নৈতিক বিকাশ থিওরি নিয়ে কাজ করেছিলেন, কিভাবে নৈতিক বিকাশ হয় এই নিয়ে কাজ করেছিলেন পিয়াজে, কিন্তু পিয়াজে সেই কাজ সম্পূর্ণ করেননি। পরবর্তী সময় এই কাজে এগিয়ে আসেন কোহলবার্গ। এখন আমরা কোহলবার্গের থিওরির দিকে যাচ্ছি। কোহলবার্গ থিওরিতে দুটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, সেই টার্মগুলি আমাদের আগে জানতে হবে। প্রথমটা হচ্ছে মরাল ডাইলেমা এবং দ্বিতীয়টি হচ্ছে মরাল রিজনিং। ডাইলেমা বিষয়টা কি? আসলে ডাইলেমা হচ্ছে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা কি করব তা বুঝে উঠতে পারি না। অর্থাৎ আমাদের সামনে অনেকগুলি অপশান থাকে, অনেকগুলি অল্টারনেটিভস থাকে, কিন্তু যে অল্টারনেটিভস আমরা নিই না কেন সেখানে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং কিছুটা লাভ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ডাইলেমা হচ্ছে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা কি করব তা ভেবে উঠতে পারি না। এইরকম একটা ডাইলেমার এক্সাম্পল আমি বলছি। একজন ব্যক্তি এ, সে বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে, কিন্তু লক্ষ্য করা গেল একই দিনে তার 3টি পরীক্ষা পড়েছে। একটা টেট পরীক্ষা, একটা ব্যাংকের পরীক্ষা আর একটা এসএসসি। এবার ব্যক্তি কি করবে? এই যে পরিস্থিতিটা এ ব্যক্তির সামনে আসলো, এটা কিন্তু হচ্ছে ডাইলেমার একটা এক্সাম্পল। অর্থাৎ এই পরিস্থিতিতে সে কি করবে? সে টেট বেছে নেবে, ব্যাংক বেছে নেবে, না এসএসসি বেছে নেবে? এই ডাইলেমা, এই পরিস্থিতিতে বেরিয়ে আসার উত্তরণের জন্য তার কি দরকার? তার দরকার মরাল রিজনিং। অর্থাৎ মরাল রিজনিং কিছুই নয়, থিঙ্কিং। অর্থাৎ কোনো একটি বিশেষ পরিস্থিতিতে আমরা যে চিন্তা করি তাই হচ্ছে থিঙ্কিং। থিঙ্কিং অ্যাবাউট হোয়াট ইজ রাইট এবং হোয়াট ইজ রং। অর্থাৎ এই ডাইলেমা থেকে উত্তরণের জন্য আমরা কি করি? মরাল রিজনিং আমাদের কাজ করে। অর্থাৎ আমরা থিঙ্কিং করি কোনটা সঠিক কোনটা ভালো। যেমন এ ব্যক্তি এই ক্ষেত্রে মরাল রিজনিং করলো এবং থিঙ্কিং করলো, সে দেখলো যে ব্যাংকের এক্সামটা তার পক্ষে উপযোগী, কারণ সে ভাবলো, সে চিন্তা করে দেখলো যে ব্যাংকের এক্সামে তার পাশ করার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই হচ্ছে মরাল ডাইলেমা এবং মরাল রিজনিং। যেমন আমি আরো এক্সাম্পল দিতে পারি। আমরা ভোট দিতে চাই, তখন আমাদের সামনে 5 জন ক্যান্ডিডেট থাকে। 5 জন ক্যান্ডিডেটই কিন্তু খুব ভালো। ধরলাম ওই ব্যক্তি কোনো রাজনীতি দ্বারা প্রভাবিত নন। এক্ষেত্রে উনি কাকে বেছে নেবেন? এই যে কাকে বেছে নেবেন সেটা তার কাছে একটা, এই যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে ডাইলেমা। এবং এই ডাইলেমা থেকে উত্তরণের জন্য তার মরাল রিজনিং অর্থাৎ থিঙ্কিং কাজ করে, এবং থিঙ্কিং করে উনি যে বেস্ট ওনার কাছে মনে হয় তিনি তাকেই বেছে নেন। এই হচ্ছে মরাল ডাইলেমা এবং মরাল রিজনিং এর এক্সাম্পল। এইরকম অনেকগুলি ডাইলেমা কোহলবার্গ তৈরি করেছিলেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডাইলেমা হচ্ছে হ্যান্সের ডাইলেমা। এরকম একটা গুরুত্বপূর্ণ ডাইলেমা হচ্ছে হ্যান্সের ডাইলেমা। হ্যান্স একজন ভদ্রলোক, উনার ওয়াইফের একটা ডেডলি ডিজিজ হয়েছিল, যেই ডিজিজের কোনো ওষুধ নেই, কিন্তু পরবর্তী সময় উনি জানতে পারেন কোথাও এক কেমিস্ট রয়েছেন যার কাছে ওই ডেডলি ডিজিজের ওষুধ রয়েছে। হ্যান্স ওই ভদ্রলোকের কাছে যান ওষুধ সংগ্রহ করার জন্য, কিন্তু উনি জানতে পারেন সেই ওষুধের দাম অনেক বেশি এবং হ্যান্সের কাছে এত টাকাও ছিল না। এবার উনি সেই ভদ্রলোককে রিকোয়েস্ট করেন, সেই কেমিস্টকে রিকোয়েস্ট করেন সেই ওষুধ দেওয়ার জন্য, কিন্তু উনি বললেন যে পুরো টাকা না দিলে ওনাকে ওষুধ দেওয়া সম্ভব নয়।
এবং হ্যান্স এও জানতে পারেন ওই যে কেমিস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট যা তার থেকে অনেক অনেক গুণ বেশি দামে সে ওষুধ বিক্রি করছে। এবার হ্যান্সের ফিরে আসা ছাড়া আর কোনো উপায় নেই। এবার হ্যান্স কিন্তু ফিরে আসেননি, সে অপেক্ষা করলেন। সেই কেমিস্ট যখন দোকান বন্ধ করে বাড়ি চলে গেলেন, তখন হ্যান্স সেই ওষুধ দোকান থেকে চুরি করলেন। এখন প্রশ্ন হচ্ছে, হ্যান্স যে ওষুধ চুরি করেছে সেটা কি সে ঠিক করেছে, অথবা এই যে কেমিস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে বেশি দামে ওষুধ বিক্রি করলো বা বিক্রি করছে সেটা কি তার সঠিক হয়েছে? এরকম অনেকগুলি প্রশ্ন এখানে আসে। ঠিক তেমনি কুহলবার্গ এইরকম অনেকগুলি ডাইলেমা তৈরি করেছেন এবং তৈরি করে তিনি জনসাধারণের সামনে যান, বিভিন্ন বয়সের মানুষদের এই ডাইলেমাগুলি দেন এবং তারা কিভাবে প্রতিক্রিয়া করে সেই প্রতিক্রিয়াগুলি উনি বিশ্লেষণ করেন। বিভিন্ন প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলি কিভাবে উত্তর দেয় সেই উত্তরের উপর ভিত্তি করে তিনি কুহলবার্গ মরাল ডেভেলপমেন্টের 3টি লেভেলের কথা তিনি আমাদের সামনে বলেছেন। এখন আমরা সেই বিষয়টা আলোচনা করব। এই হচ্ছে কুহলবার্গ স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট। এই স্তরে আমরা এই যে লেভেল, এখানে 3টি লেভেলের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে প্রি কনভার্সনাল মরালিটি লেভেল, অর্থাৎ যারা প্রাইমারি স্কুলের বাচ্চা থাকে তারা এই লেভেলে থাকে। এই লেভেলের বয়সসীমা হচ্ছে 4 থেকে 10 বছর। তারপর হচ্ছে কনভার্সনাল মরালিটি লেভেল, এই বয়সের সময়কাল হচ্ছে 10 থেকে 13 বছর। এবং পোস্ট কনভার্সনালের মরালিটি লেভেলের সময়কাল হচ্ছে 13 বছরের পর থেকে। এই 3টি লেভেল, প্রি কনভার্সনাল, কনভার্সনাল এবং পোস্ট কনভার্সনাল, এই 3টি লেভেলের আন্ডারে আরও দুটি করে মোট 6টি স্টেজ রয়েছে, যেটা আমরা আলোচনা করব। আগে আমাদের বুঝতে হবে যে লেভেল হচ্ছে 3টি, সেই 3টির আন্ডারে 2টি করে স্টেজ রয়েছে। যেমন প্রি কনভার্সনাল আন্ডারে 2টি স্টেজ, কনভার্সনাল আন্ডারে দুটো স্টেজ এবং পোস্ট কনভার্সনাল আন্ডারে আরও 2টো স্টেজ রয়েছে। এখন আমরা যাচ্ছি প্রি কনভার্সনাল মরালিটি লেভেলের যে 2টো স্টেজ রয়েছে। প্রথম স্টেজে আমরা যাচ্ছি। প্রথম স্টেজটা হচ্ছে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, অর্থাৎ পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্সে বলা হয়েছে যে এই স্তরে শিশু ভালো মন্দ বিচার করে ফলাফল, অর্থাৎ শাস্তি বা পুরস্কার দ্বারা যে আচরণের জন্য সে পুরস্কৃত হয় সেটি ভালো, আর যে আচরণ জন্য সে শাস্তি পায় সেটি মন্দ। অর্থাৎ শাস্তি এড়ানোর জন্য এবং ব্যক্তিগত চাহিদা পরিতৃপ্তির জন্য সে নৈতিক আচরণ করে, তবে এই স্তরে ভালো মন্দ বোধ তার নিজস্ব নয়, সে যার দ্বারা পরিচালিত তার দ্বারাই শিশু ভালো মন্দ বোধ জাগ্রত হয়। অর্থাৎ পানিশমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে শিশুর কাছে যে আচরণটা করলে পানিশমেন্ট হবে, শাস্তি হবে, সে সেই আচরণটা করে না, আর যে আচরণটা করলে শাস্তি পাবে না সে সেই আচরণটা করে। যেমন ওবিডিয়েন্স হচ্ছে শিশুর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তার বাবা মা, টিচার, তারা যে আচরণ করার জন্য বলবে সে আচরণ করবে, এবং যে আচরণ করতে তারা নিষেধ করবে শিশু সে আচরণ সে কিন্তু করবে না। আমরা তারপর যাচ্ছি নেক্সট স্টেজে মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল পারপাস। অর্থাৎ এই স্তরে কি হয়, শিশুর সামনে যে ব্যক্তি রয়েছে উনি কি ধরনের আচরণ করে তার উপর ভিত্তি করে শিশু সেই রকম আচরণ করে। অর্থাৎ শিশুর সামনে একজন ব্যক্তি রয়েছে, উনি যেই রকম আচরণ শিশুর সামনে করবে শিশু ঠিক সেই রকম আচরণই কিন্তু সে করবে। এর জন্য এই স্তরকে টিক ফর ট্যাক স্তরও বলা হয়। যেমন আমরা লক্ষ্য করতে পারি, যেমন একটা ক্লাসে একটা বাচ্চার কোনো বই ছিঁড়ে দিল, ওকে জিজ্ঞেস করলাম তুমি ওর বই ছিঁড়লে কেন? সে বলবে সে আমার পেন কেড়ে নিয়েছে। তাকে বললাম তুমি ওর পেন কেন কেড়ে নিলে? সে বলবে সে আমার টিফিন খেয়ে নিয়েছে। এইরকম করে বিষয়টা কিন্তু ঘুরতেই থাকবে। অর্থাৎ বাচ্চার সামনে যে রয়েছে উনি যে ধরনের আচরণ করবে বাচ্চা সেই রকমের আচরণ করবে। যেমন এই স্তরে মিউচুয়াল এক্সচেঞ্জ আর ইনস্ট্রুমেন্টাল পারপাস স্তরে বাচ্চার কি হয়, বাচ্চা কিন্তু রিওয়ার্ড আশা করে। অর্থাৎ বাচ্চা যে কাজ করার পর সে বলে আমি এই কাজটা সম্পূর্ণ করেছি, ভালো করতে পেরেছি, আমাকে কিছু রিওয়ার্ড দাও। যেমন সে
কোনো হোমওয়ার্ক করলো, হোমওয়ার্ক করার পর সে বলে যে আমি তো হোমওয়ার্ক করে ফেলেছি, এখন আমার কিছু পুরস্কার দিতে হবে। এটা হচ্ছে মিউচুয়াল এক্সচেঞ্জ অথবা ইনস্ট্রুমেন্টাল পারপাস স্টেজের মরালিটি। এবার নেক্সট স্টেজে আমরা যাচ্ছি। নেক্সট স্টেজ হচ্ছে ইন্টার পার্সোনাল রিলেশনশিপ অথবা গুড বয় এবং নাইস বয় কনসেপ্ট। এটা কি? এই স্তরে ব্যক্তি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অর্থাৎ অন্যান্য ব্যক্তির সঙ্গে সে মেলামেশা করে এবং এই মেলামেশা করার দরুন ওই মানুষগুলি তার কাছে কি প্রত্যাশা করছে সে অনুযায়ী সে আচরণ করে, অর্থাৎ সে অন্যান্য মানুষের প্রত্যাশা অর্থাৎ তার সমর্থন প্রত্যাশা করে, অর্থাৎ অন্যান্য মানুষ তাকে সমর্থন করুক সেটাই তার কাছে প্রত্যাশা করে। এর জন্য এই স্তরকে আমরা গুড বয় এবং নাইস বয়ও আমরা বলতে পারি। গুড বয় নাইস গার্ল আমরা বলতে পারি। আসলে এই স্তরে নীতিবোধ উৎপত্তি হয় প্রত্যাশা থেকে। এই সময় শিশুর নীতিবোধ অনেক প্রত্যাশা ও প্রত্যাশা পূরণের মাধ্যমে নির্ধারিত হয়। এই স্তরে শিশু অপরের সমর্থন প্রত্যাশা করে, যেমন পড়াশোনায় খুব ভালো গান করে ইত্যাদি। এই সময়ে সে গোষ্ঠীর অন্যদের সন্তুষ্টির জন্য প্রয়োজনীয় নৈতিক আচরণ করে থাকে। এবার চতুর্থ পর্যায় হচ্ছে, অর্থাৎ কনভার্সনাল লেভেলের চতুর্থ পর্যায় হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এই স্তরে শিশুর নৈতিক আচরণ সমাজের স্বার্থ এবং নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। এই স্তরে আইন, সমাজ, ধর্ম ইত্যাদি শিশুর কাছে প্রাধান্য পায়। তারা আইনসম্মত এবং সামাজিক আচরণ করাকেই নৈতিক আচরণ মনে করে। এই যে ল অ্যান্ড অর্ডার স্টেজ, এই স্টেজে কিন্তু ব্যক্তি সমাজের যে নিয়ম নীতি এবং সমাজের রুলস রেগুলেশন রয়েছে সেগুলি সে মান্য করে এবং সেটাই তার কাছে প্রাধান্য পায়। যেমন এই স্তরে কোনো মানুষ যখন থাকবে সে কিন্তু ট্যাক্স অবশ্যই দেবে, অন্যরা ট্যাক্স দেখ বা না দেখ সে জানবে ট্যাক্স দেওয়া হচ্ছে সমাজে একটা গুরুত্বপূর্ণ কাজ, সে কিন্তু এই কাজ সে করবেই। এবার আমরা পোস্ট কনভার্সনাল যাচ্ছি। পোস্ট কনভার্সনাল মরালিটি লেভেলের যে পঞ্চম স্টেজ অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট, আমরা সেটার দিকে যাচ্ছি। এই স্তরে ব্যক্তির নৈতিক আচরণ সমাজের প্রতি তার দায়বদ্ধতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। নৈতিক স্তরে গ্রহণে সে যুক্তির আশ্রয়ে সামাজিক আইনের পরিপ্রেক্ষিতে তার নৈতিক আচরণ প্রকাশিত হয়। ফলে ব্যক্তি তার জীবন অভিজ্ঞতা দিয়ে সমাজের কল্যাণকারী সামাজিক মূল্যবোধগুলি গ্রহণ করে। যেমন সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস, এই স্টেজে আমরা বলতে পারি মানুষ যারা এডুলেশনের উপরে থাকে তারাই কিন্তু এই স্টেজে বিলং করে। আসলে এখানে তারা সোশ্যাল কন্ট্রাক্ট অর্থাৎ সমাজের যে নিয়মকানুন আছে সেগুলি ব্যক্তি মানে, কিন্তু মানতে গিয়ে সে যখন দেখে যে ইন্ডিভিজুয়াল কোনো মানুষের সেই সমাজের নিয়মকানুন মানাতে ইন্ডিভিজুয়াল কোনো মানুষের সেটা ক্ষতি হচ্ছে, তখন কিন্তু তারা সেটা মানে না। যেমন এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে পারি। একজন ব্যক্তি এ যিনি কোনোদিন কি করেন না, একজন ব্যক্তি এ যিনি কোনোদিন কোনো ট্রাফিক রুলস তিনি ভাঙেননি, কিন্তু কোনো কারণে উনি গাড়ি নিয়ে যাচ্ছেন, ওনার সামনে একজন ব্যক্তি আসলো যে খুব অসুস্থ, এবার উনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এবার ওনার গাড়ি করে সে অসুস্থ ব্যক্তিকে নিয়ে উনি ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। এইবার হাসপাতালে যেতে যেতে ওনার সামনে একটা ট্রাফিক সিগন্যাল আসলো যেখানে স্টপ দেওয়া আছে এবং উনি দেখলেন যে এই স্টপ 5 মিনিটের জন্য দেওয়া আছে। এবার উনি ভাবলেন যদি এই 5 মিনিট উনি অপেক্ষা করেন তাহলে যে অসুস্থ ব্যক্তি সেই অসুস্থ ব্যক্তির ক্ষতি হতে পারে, তাই তিনি কিন্তু ট্রাফিক রুলস ভেঙে দিলেন। এই ক্ষেত্রে ব্যক্তি সোশ্যাল কন্ট্রাক্ট সমাজের নিয়ম কানুন মানেন, কিন্তু তা সত্ত্বেও কোনো ইন্ডিভিজুয়াল রাইটস অর্থাৎ কোনো ব্যক্তির মঙ্গলের জন্য তিনি সেই আইন কিন্তু ভেঙে দিলেন, সেই সমাজের যে রুলস সেটা তিনি ভেঙে দিলেন। এই গেল সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ 6 স্টেজে। 6 স্টেজ হচ্ছে ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল।
ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপালে কি বলা হয়েছে যে এই স্তরে ব্যক্তির নৈতিক আচরণের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করে তার নিজস্ব বিচারবোধ বা যুক্তি অর্থাৎ বিবেক। এই স্তরে নৈতিক আচরণ আত্মকেন্দ্রিক নয়, সমাজের কল্যাণকারী মানুষ সামাজিক রীতিনীতিগুলিকে সে যুক্তির দ্বারা গ্রহণ করে এবং সেই সামাজিক মূল্যবোধগুলিকে নিজের আচরণে প্রকাশ করে। এই স্তরে ব্যক্তি তার নৈতিক বিকাশের পথ খুঁজে পায়। তবে সব মানুষে এই স্তরে পৌঁছতে পারে না। যাদের অত্যন্ত সংবেদনশীল বিমূর্ত চিন্তনের ক্ষমতাও আছে তারাই কেবল এই স্তরে পৌঁছতে পারে। অর্থাৎ এই স্তরে এই ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল স্তরে যারা আছে তারা কি করে, তারা সার্বজনীন সকলের মঙ্গলের জন্য ওরা এগিয়ে আসে। সকলের মঙ্গলের জন্য যদি কোনো সামাজিক আইন অমান্য করতে হয় তাহলে তারা সেই আইন অমান্য করে। যেমন এই যে ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপালের একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন ভগৎ সিং এর কথা। আমরা জানি ভগৎ সিং অ্যাসেম্বলির মধ্যে বুম ফেলেছিলেন, কারণ সেই সময় অ্যাসেম্বলিতে এমন একটা বিল পাস হচ্ছিল যেখানে ভারতবাসীকে উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করা যেত এবং গ্রেপ্তার করে তাদের কোনো আইনের সহযোগিতা দেওয়া সেই আইনে উল্লেখ ছিল না। অর্থাৎ ভগৎ সিং বুঝেছিলেন যে এই আইন যদি পাশ হয়ে যায় তাহলে ভারতবাসীকে যে কোনো সময় বিনা কারণে বিনা দোষে জেলের মধ্যে ইংরেজরা ঢুকিয়ে দেবে। তাই তিনি এই বুম তিনি অ্যাসেম্বলিতে ফেলেছিলেন। আসলে উনি কিন্তু জানতেন যে এই অপরাধে ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই স্তরে যারা থাকেন তারা অন্যের মঙ্গলের জন্য নিজের জীবনকে ওরা বাজি রেখে দেন। অর্থাৎ ভগৎ সিং কিন্তু সেখানে নিজের জীবনকে বাজি রেখে তিনি এই কাজ করেছেন। পরবর্তী সময় আমরা জানতে পারি এই কারণে ভগৎ সিং এর মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছিল। এই হচ্ছে ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল। অর্থাৎ এই স্তরে যারা থাকে তারা যাদের অত্যন্ত সংবেদনশীল বিমূর্ত চিন্তনের ক্ষমতা আছে তারাই শুধু কেবলমাত্র এই স্তরে পৌঁছতে পারে। এই গেল মোটামুটি কোহলবার্গ স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ মরাল ডেভেলপমেন্টের তিনটি লেভেল আছে: প্রি কনভার্সনাল মরালিটি লেভেল, কনভার্সনাল মরালিটি লেভেল এবং পোস্ট কনভার্সনাল মরালিটি লেভেল। এবং প্রত্যেকটা লেভেলের আন্ডারে দুটো করে স্টেজ রয়েছে। তাহলে মোট স্টেজ হলো 6টি আর লেভেল হলো 3টি। 3টি লেভেলের আন্ডারে দুটো করে মোট 6টি স্টেজ রয়েছে। এই হচ্ছে কোহলবার্গ লেভেল অ্যান্ড স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট। এবার কোহলবার্গ তার মরাল ডেভেলপমেন্ট আলোচনা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে মরাল ডেভেলপমেন্টের 3টি উপাদান রয়েছে। এই 3টি উপাদানের মধ্যে দিয়ে আমাদের মরাল ডেভেলপমেন্ট হয়। প্রথমটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে কগনিটিভ কনফ্লিক্ট, এবং তৃতীয়টা হচ্ছে রোল টেকিং অ্যাবিলিটি। অর্থাৎ মরাল ডেভেলপমেন্ট এখানে 3টি উপাদানের কথা বলেছেন। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ কনফ্লিক্ট এবং রোল টেকিং অ্যাবিলিটি। এবং কোহলবার্গ নৈতিক বিকাশের আলোচনা প্রসঙ্গে উনি বলেছেন মানুষের নৈতিকতার ভিত্তিতে মানুষকে 2 ভাগে ভাগ করা যায়, এ টাইপ এবং বি টাইপ। এইগুলো মোটামুটি কোহলবার্গের থিওরির তুলনামূলক একটা আলোচনা। পরবর্তী সময় আমরা আরেকটা ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। নমস্কার।